নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ভারতবর্ষের অর্থনীতি থেকে মানি অ্যান্ড ব্যাংকিং পার্ট 2টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপরে WBCS কোয়ালিফাই করি এবং আমার সম্পর্কে অন্যান্য ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। ভিডিও শুরুতেই আমরা দেখব মনিটারি পলিসি ইন ইন্ডিয়া। আমরা আগে জেনেছি যে যখন একটা ইকোনমিতে টাকার যোগান কম বেশি হয় তখন সেটা কীভাবে দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। তো সেই টাকার যে যোগান সেটা যখন বেড়ে যায় সেটা মুদ্রাস্ফীতির জন্ম দেয়। অন্যদিকে যখন টাকার যোগানটা কমে যায় তখন কিন্তু যে স্বাভাবিক যে পরিস্থিতি ইকোনমির সেটা কিন্তু বিঘ্নিত হয়। তো এই টাকার যোগানকে সামহাউ আরবিআই রেগুলেট করে, ঠিক আছে। তো সেই যে রেগুলেট করার জন্য যে নীতি সেটাই হচ্ছে মনিটারি পলিসি, ঠিক আছে। এইবার মানি সাপ্লাইটাকে যদি কন্ট্রোল করতে হয় তার জন্য কিছু টুলস লাগে, ঠিক আছে, কিছু ইনস্ট্রুমেন্টস লাগে। তো সেই ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। এই ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখে নাও, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বা কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টসগুলোর মধ্যে ব্যাঙ্ক রেট, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, ওপেন মার্কেট অপারেশন, রিজার্ভ রিকোয়ারমেন্টস, আমরা সেগুলো দেখব পরবর্তী স্লাইডসগুলোতে। অন্যদিকে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টসগুলোর মধ্যে মার্জিন রিকোয়ারমেন্টস, রেশনিং অফ ক্রেডিট, মরাল সুয়েশন, এগুলো মেনলি আমরা কোয়ালিটেটিভের মধ্যে পড়ব। তো আমরা মেনলি ফোকাস করব কোয়ান্টিটেটিভগুলোর ওপর, ওকে। এইবারে আমরা কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টসগুলো কী কী সেগুলো প্রথমে দেখব। ফার্স্ট হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক রেট, তারপরে হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। এই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটিকে তিনটে হেডে আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে রেপো রেট, রিভার্স রেপো আর হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, ঠিক আছে। আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। রেপো রেট কী, রিভার্স রেপো রেট কী, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি কী, এগুলো আসছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির মধ্যে, অর্থাৎ বাজারের যে লিকুইড ক্যাশ সেটাকে কন্ট্রোল করা হচ্ছে। অন্যদিকে একদম ডিরেক্ট, অন্যদিকে হচ্ছে OMO, ওপেন মার্কেট অপারেশনস, ঠিক আছে। এটা গভর্নমেন্ট সিকিউরিটি কেনা বেচা হবে, তো আমরা দেখব পরে। আরেকটা হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্টসের মধ্যে পড়ে যেটা, একটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, ঠিক আছে, দুটো জিনিস পড়ে। আরেকটা হচ্ছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। তো আমরা এই প্রত্যেকটা হেডকে ডিটেলসে এখানে আলোচনা করব, ওকে। এইবারে ব্যাঙ্ক রেট দিয়ে আমরা এগুলো পড়া শুরু করছি। ব্যাঙ্ক রেট ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্যাঙ্ক রেট হচ্ছে, ধরো আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি গেলাম কোনো একটা শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কে, সাপোজ আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গেলাম। তো সেখানে গিয়ে আমি লোন চাইলাম, ঠিক আছে, যে আমার 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা লোন দরকার, কোনো একটা পারপাস দেখালাম। তো ব্যাঙ্ক কী করলো, আমাকে লোনটা দিল, কিন্তু তার বদলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সুদ হিসাবে প্রতি মাসে আমার কাছ থেকে নিচ্ছে, বা প্রতি বছর একটা পার্সেন্টেজ হারে সুদ আমার কাছে ব্যাঙ্ক নিচ্ছে। তো এটা কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। অর্থাৎ আমরা যেমন আমাদের টাকার রিকোয়ারমেন্ট হলে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে ছুটে যাই, কমার্শিয়াল ব্যাঙ্কগুলোরও টাকার রিকোয়ারমেন্ট হলে সেটা তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে ছুটে যায়। তো তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু টাইপের লোন দিতে পারে, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। তো এই যখন লং টার্ম লোন দেওয়া হয় কোনো কমার্শিয়াল ব্যাঙ্কে, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কসগুলোকে, তখন সেই লং টার্ম লোনসটার এগেনস্টে, ঠিক আছে, যে পরিমাণ সুদ আরবিআই চার্জ করে সেটাকে আমরা বলবো ব্যাঙ্ক রেট। তো এখানে মনে রাখার প্রথম বিষয় কী হচ্ছে লং টার্ম ব্যাঙ্ক রেট হচ্ছে লং টার্ম লোনের ক্ষেত্রে নির্দিষ্ট যে পরিমাণ সুদের হার, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট, ওকে। আর
দুই, আমরা যে জিনিসটা মনে রাখবো, ব্যাংক রেটে যখন কোনো একটা ব্যাংক লং টার্ম লোন নিচ্ছে তখন কিন্তু তাকে ব্যাংক মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইদাউট এনি অ্যাপ্রুভড সিকিউরিটি লোনটা প্রোভাইড করছে। যেমন আমরা যখন লোন নিতে যাই তখন আমাদের কোনো একটা প্রপার্টির এগেনস্টে, যদি আমরা মানে গৃহঋণ নিই, তাহলে আমাকে প্রপার্টি মর্টগেজ করতে হবে বা এরকম কিছু করতে হবে। তো সেখানে একটা অ্যাপ্রুভড সিকিউরিটি রাখতে হচ্ছে। কিন্তু ব্যাংকগুলো যেহেতু তাদের একটা প্রাতিষ্ঠানিক সম্মান আছে এবং প্রাতিষ্ঠানিক পজিশান আছে, তাই তাদেরকে কিন্তু আরবিআই যখন লং টার্ম বেসিসে লোন দিচ্ছে ব্যাংক রেট চার্জ করে, তখন কিন্তু সেখানে কোনো অ্যাপ্রুভড সিকিউরিটির প্রভিশন নেই। ঠিক আছে, অ্যাপ্রুভড সিকিউরিটির আন্ডারে কী কী পড়তে পারে? ট্রেজারি বিল পড়ে, ক্যাশ ম্যানেজমেন্ট বিল পড়ে, এগুলো পড়ে। ঠিক আছে, তো এটা হলো একটা সাধারণ রেট। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে এই ব্যাংক রেটটা হয় যে যেটা রেপো রেট থাকে, সেই রেপো রেটের থেকে সবসময় 0.25% বেশি হয় ব্যাংক রেটটা। ঠিক আছে, মানে 25 বেসিস পয়েন্ট বেশি হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এইবার আমরা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটিটা পড়ছি। ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি রেপো রেট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ রেট। আমরা একটু আগে ব্যাংক রেট পড়লাম, ব্যাংক রেট আর রেপো রেট প্রায় একই কনসেপ্ট। অর্থাৎ এক্ষেত্রেও শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকগুলোকে আরবিআই লোন দেয়, কিন্তু কিছু বেসিক পার্থক্য আছে। ফার্স্ট হচ্ছে যে এটা হয় শর্ট টার্ম বেসিস, অর্থাৎ অল্প সময়ের জন্য এই লোনটা দেওয়া হয়। ওকে, আর দুই যে পার্থক্যটা থাকে সেখানে হচ্ছে যে এখানে একটা অ্যাপ্রুভড সিকিউরিটি প্রয়োজন হয় এই লোনটা নিতে গেলে। ঠিক আছে, অর্থাৎ এটা রেপো রেটে চার্জ হয়। রেপো রেটটা হয় ব্যাংক রেটের থেকে 0.25% কম। তাহলে আমরা ব্যাংক রেটের সাথে রেপো রেটের মোটামুটি দুটো পার্থক্য পেলাম। একটা হচ্ছে ব্যাংক রেট হয় লং টার্ম, এটা হয় শর্ট টার্ম, আর ওখানে কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না, এখানে সিকিউরিটির প্রয়োজন হয়। অন্যদিকে রেপো রেট সবসময় ব্যাংক রেটের থেকে 0.25% কম হয়, 25 বেসিস পয়েন্ট কম হয়। ওকে, রিসেন্টলি একটা নতুন লং টার্ম রেপো অপারেশন বলে একটা টুল আরবিআই ইন্ট্রোডিউস করেছে। তার মাধ্যমে যেটা হয় 1 থেকে 3 বছর এই সময়কালের জন্য রেপো রেটের ইকুয়াল রেট অফ ইন্টারেস্টে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আরবিআই লোন দেয়। অন্যদিকে রেপো রেটের ক্ষেত্রে যে লোনগুলো রেপো রেটে দেওয়া হয় সেক্ষেত্রে যে টেনিওরটা হয় ওটা হয় 1 থেকে 28 দিনের জন্য। ঠিক আছে, এটা মনে রাখবে। এইবারে আমরা দেখব রিভার্স রেপো রেট। ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা তো কেবলমাত্র ব্যাংক থেকে লোন নিই না, ব্যাংকে তো টাকা গচ্ছিতও রাখি, তাই না? এবং তার বদলে ব্যাংক আমাদেরকে মানে সুদ দেয়। ঠিক আছে, তো সেরকমই শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকসগুলো তাদের যে এক্সেস টাকাটা, ঠিক আছে, সারপ্লাস টাকাটা, ফান্ডটা, সেইটা আরবিআইয়ের ডিপোজিট করে। ঠিক আছে, তো আরবিআই তখন যে রেট অফ ইন্টারেস্টটা তাদেরকে দেয় সেটাকে আমরা বলি রিভার্স রেপো রেট। ওকে, এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। তো এখন মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিটা 2011 সালের আগে ছিল না, অর্থাৎ আরবিআই এটা লঞ্চ করে 2011 সালে। ঠিক আছে, আরবিআই এটা লঞ্চ করে। তো কি এটাও কিন্তু একেবারে রেপো রেটের মতনই। ঠিক আছে, এই মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটির মাধ্যমে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা শর্ট টার্ম ওভারনাইট বরোয়িংসের সুযোগ দেয়। ঠিক আছে, তো এখন প্রশ্ন জাগতে পারে, ব্যাঙ্ক রেট বা রেপো, রিভার্স রেপো এগুলো থাকা সত্ত্বেও কেন মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিকে নিয়ে আসা? তো এখানে একটা ছোট্ট টার্ম আছে, সেটা হচ্ছে নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি।
তো এই যেটাকে সংক্ষেপে বলা হয় NDTL, অর্থাৎ এটা কি, যদি কোনো একটা ব্যাংকের কাছে, সাপোজ একটা ব্যাংক, তার কাছে মোট দু ধরনের ডিপোজিট থাকতে পারে। কি কি? একটা হচ্ছে যেটা ডিমান্ড, আর একটা হচ্ছে টার্ম ডিপোজিট। তো এই ডিমান্ড ডিপোজিট আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে মানুষের যে টাকাটা থাকে সেটা ডিমান্ড ডিপোজিট হিসেবে থাকে। অন ডিমান্ড যে কোনো সময় চেক বা এটিএম কার্ড বা যে কোনো রকমভাবে সেই টাকাটা তারা উইথড্র করতে পারে। কিন্তু অন্যদিকে টাইম ডিপোজিট যেমন হচ্ছে ধরে নিতে পারি আমরা এফডি, ফিক্সড ডিপোজিট, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট টার্ম থাকে যেটা কভার আপ করলে তবে কিন্তু গিয়ে ব্যাংক থেকে ওই টাকাটা তোলা যায়। তো এই যে ডিমান্ড আর টাইম লায়াবিলিটি, এই যে ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটির যে কোনো অ্যামাউন্ট কিন্তু একটা ব্যাংক লোন হিসেবে পায় না। ঠিক আছে, ধরা যাক 1% তারা পাচ্ছে থ্রু রেপো রেট। তো এরকম তো হতে পারে যে একটা ব্যাংকের কোনো একটা সময় ক্যাশ ক্রাঞ্চ করছে, অর্থাৎ তাদের কাছে আরও বেশি অর্থের প্রয়োজন হবে। তো সেই অর্থের প্রয়োজনটা যদি হয়, তখন ব্যাংকগুলো কোথায় অ্যাপ্রোচ করবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাছে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো একটা ক্রাইসিস সিচুয়েশানে যখন আমি কোনো জায়গা থেকে টাকা বড় করতে যাব, তখন কিন্তু আমাকে তার থেকে বেশি সুদে টাকাটা নিতে হবে। তো ন্যাচারালি আরবিআইও তখন কী করবে? রেপোর থেকে গ্রেটার দ্যান রেপো রেট তারা কিন্তু চার্জ করবে। ঠিক আছে, এবং এই যে যে পরিমাণ টাকাটা ম্যাক্সিমাম তুলতে পারে কোনো একটা শিডিউলড কমার্শিয়াল ব্যাংক, দেখো আরবিআই যখন একটা টাকা ধার দেবে, নিশ্চয়ই এরকম করে দেবে না যে ব্যাংকটার আর কোনো রকম সেই শোধ করার সুযোগ থাকবে না, বা ব্যাংকটা পুরোপুরি তার ব্যাংকের যারা কাস্টমার তাদেরকে টাকা শোধ করতে পারবে না, এরকমভাবে তো তারা দেবে না। তো তারা কতটুকু দিতে পারে? থ্রু দিস মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, সেটা হচ্ছে 2% অফ দ্য NDTL। অর্থাৎ আমরা যে অলরেডি 1% পাচ্ছিল তারা ওই রেপো রেটের মাধ্যমে, তার থেকে বেশি যখন তারা নিতে চাইবে, ঠিক আছে, কোনো একটা শিডিউল কমার্শিয়াল ব্যাংক, তখন তাকে চার্জ করা হবে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এই রেটে। ঠিক আছে, এটাও কিন্তু একটা শর্ট টার্ম লোন এবং মূলত একই পারপাসে ইউজ করা হয়, ঠিক যেভাবে আমরা রেপো রেটকে ইউজ করি। তো যেরকমটা আমি বললাম যে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি যখন এটাকে ইউজ করে, এই ইনস্ট্রুমেন্টকে ইউজ করে যখন কোনো একটা শিডিউল কমার্শিয়াল ব্যাংক টাকা তুলবে, তখন তাকে কিন্তু রেপো রেটের থেকে বেশি টাকায় এটা নিতে হবে। ঠিক আছে, মানে রেপো রেটের থেকে বেশি রেটে। সেটা কত? সেটা হচ্ছে 0.25% এক্সট্রা। ঠিক আছে, রেপো রেটের থেকে তাকে কিন্তু এখানে পে করতে হবে। এখন এই যে এই এমএসএফের মাধ্যমে মিনিমাম 1 কোটি টাকা বড় করতে পারে মিনিমাম একটা শিডিউল কমার্শিয়াল ব্যাংক, এবং যে টাকাটাই বড় করবে সেটা হবে 1 কোটি টাকার মাল্টিপল, অর্থাৎ 1 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি, 2 কোটি, এই যে 1 ইন্টু 2, 2 ইন্টু, মানে এই রকমভাবে 1 কোটি টাকার মাল্টিপল হিসেবে কিন্তু তারা এই ধারটা নিতে পারবে। এটা কিন্তু আবারও বলে রাখি যে রেপো রেটের মাধ্যমে যে টাকাটা তারা বড় করছে তার সাথে এটা ইন অ্যাডিশন। ঠিক আছে, এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ঠিক আছে, তো কী এই ওপেন মার্কেট অপারেশন? ওপেন মার্কেট অপারেশন অ্যাকচুয়ালি হচ্ছে সরকারি যে সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি, এর কেনা বেচা। ঠিক আছে, তো কী জন্য হয় এটা, কেন করতে হয়? এই যে ইনস্ট্রুমেন্টসগুলোর কথা আমরা একে আলোচনা করছি, রেপো, রিভার্স রেপো, ঠিক আছে, তো এইগুলোর সবকটার উদ্দেশ্য হচ্ছে বাজারে অর্থের যোগানকে কমানো, বাড়ানো। ওকে, তো এখানে গভর্নমেন্ট সিকিউরিটি কখন আরবিআই কেনে, আরবিআই কখন গভর্নমেন্ট সিকিউরিটি কিনবে? যখন মার্কেটে বা ইকোনমিতে টাকার যোগান কম থাকবে, তখন আরবিআই কী করবে? গভর্নমেন্ট সিকিউরিটি কিনবে। এর ফলে লিকুইডিটি ইনজেক্ট করবে। আর যখন বাজারে বা মার্কেটে বা ইকোনমিতে টাকার পরিমাণ বেড়ে যাবে, তখন
আরবিআই কী করবে, গভর্নমেন্ট সিকিউরিটি সেল করবে। ঠিক আছে, এর ফলে কি হবে, বাজার থেকে যে এক্সট্রা লিকুইডিটি বা এক্সট্রা যে অর্থ সেটাকে তারা সাক করবে ইকোনমি থেকে। ঠিক আছে, এর ফলে তারা ইনফ্লেশন, ওভারঅল যেটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটাকে কন্ট্রোল করতে পারবে। এরকমই রেপো, যখন আমরা ভাবছি, যখন রেপো রেটের কথা ভাবছি, একটু আগে আমরা দেখে এলাম যে রেপো রেট, তো রেপো রেটটা কি না, যে রেটে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আরবিআই লোন দেয়। এবার ধরা যাক এই রেপো রেটটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো। এই বাড়ানো হলে কি হবে, রেপো রেটটাকে যখনই বাড়ানো হবে তখন শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আরবিআইয়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বেশি পরিমাণ সুদ দিতে হবে। তো এই যে বেশি পরিমাণ সুদ দিতে হবে, সেটা তো শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তার যে কাস্টমার্স, তার যে কনজিউমার বেস, তাদের কাছ থেকে তুলবে। অতএব যখন রেপো রেট বেড়ে যাবে, শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তাদের কনজিউমারদেরকে বেশি সুদে লোন দেবে। অতএব কাস্টমারদেরকে তখন একই পরিমাণ অর্থের জন্য বেশি পরিমাণ সুদ গুনতে হবে। এইবার ধরে নাও এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। ঠিক আছে, তো যারা লোন নিতে যাবে তাদের যদি লোনের সুদের হারটা বেড়ে যায়, তাহলে কি সেখানে তারা উৎসাহী হবে, নাকি কিছুটা তারা পিছিয়ে আসবে? অবশ্যই তারা পিছিয়ে আসবে। প্রথম মানে সুদের হার কম থাকলে যতটা উৎসাহ তাদের মধ্যে থাকতো, সেই উৎসাহটা স্বভাবতই থাকবে না। তো সেই জন্য বাজারের মধ্যে যখনই ব্যাঙ্কগুলো থেকে অর্থের যোগানটা কমে যাবে, তখন অটোমেটিক্যালি ইনফ্লেশনটা চেক হতে থাকবে, মুদ্রাস্ফীতিটা কমতে থাকবে, অর্থাৎ বাজারে অর্থের যোগানটা কমবে। ঠিক আছে, তো এই হলো রেপো। রিভার্স রেপোটাও একই রকমভাবে ফাংশন করে। ঠিক আছে, তো রিভার্স রেপো, ব্যাঙ্ক রেট, গভর্নমেন্ট সিকিউরিটির কেনাবেচা, ওপেন মার্কেট অপারেশন, এগুলো সমস্তটাই হয় কেবলমাত্র বাজার থেকে অর্থের যে যোগান সেটাকে কম বেশি কমানো বাড়ানো এগুলো করার জন্য। আর আমরা একটু আগেই দেখলাম যে নবতম ইনস্ট্রুমেন্ট হিসেবে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এসছে। তো ওভারঅল যে সিচুয়েশান ইকোনমিতে, যে অর্থের যোগান, সেইটাকে যদি আমাকে কন্ট্রোল করতে হয়, তাহলে এই রেটগুলোকে কমানো বাড়ানো করলে হয়ে যাবে। যেমন রেপো রেটের যদি পরিমাণ আমি বাড়াই, তাহলে স্বভাবতই বাজারের মধ্যে থেকে লিকুইডিটিটা কমবে। ঠিক আছে, মানুষের হাতে অর্থের যোগানটা কমবে। তো এখানে এটাকে ওপেন মার্কেট কেন বলা হচ্ছে, কারণ এটা পাবলিকের সাথে ডাইরেক্ট যুক্ত, মানে পাবলিকের হাতে বিক্রি বা পাবলিকের থেকে কেনা, এই ব্যাপারটা থাকছে বলে ওপেন মার্কেট অপারেশন বলা হচ্ছে। এই ওপেন মার্কেট অপারেশন আরবিআই তো ডিরেক্টলি পাবলিকের সাথে করে না। আরবিআইয়ের পক্ষ থেকে যে শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোডা, এগুলো কিন্তু পাবলিকের সাথে ডাইরেক্ট ডিলিং করে এই সিকিউরিটির কেনাবেচার কাজটা করে থাকে। এইবার আমরা দেখব ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। কিসের হেঁটে দেখব? রিজার্ভ রিকোয়ারমেন্টসের হেঁটে। ঠিক আছে, তো ক্যাশ রিজার্ভ রেশিও কি? ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাংকের, ঠিক আছে, যে টোটাল ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি ডিটিএল, তার একটা পোর্শন, ঠিক আছে, ইন ফর্ম অফ ক্যাশ অনলি আরবিআইয়ের কাছে রাখতে হয়। ঠিক আছে, ইন ফর্ম অফ ক্যাশ অনলি, কেবলমাত্র টাকাতেই রাখতে হয়। সেই কত টাকা রাখতে হবে, কতটা ক্যাশ রাখতে হবে আরবিআইয়ের কাছে, সেইটা যে রেশিও দিয়ে ঠিক হয় সেটাকে আমরা বলি ক্যাশ রিজার্ভ রেশিও। কিন্তু এক্ষেত্রে আরবিআই কিন্তু সেই কমার্শিয়াল ব্যাংককে এই টাকাটা রেখে দেওয়ার জন্য কোনো কিন্তু সুদ দেয় না, মনে রাখবে। তো যাই হোক, ক্যাশ রিজার্ভ রেশিও একটা খুব বড় ইনস্ট্রুমেন্ট ইনফ্লেশনকে কন্ট্রোল করার ক্ষেত্রে, মানি সাপ্লাইকে রেগুলেট করার ক্ষেত্রে। কীরকমভাবে? ধরা যাক কোনো সময় ইকোনমিতে প্রচুর পরিমাণে অর্থের যোগান রয়েছে ইন ফর্ম অফ ক্যাশ, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক কী করতে পারে? রিজার্ভ ব্যাঙ্ক করতে পারে কি, ক্যাশ রিজার্ভ রেশিওটাকে বাড়িয়ে দিতে পারে। যখনই রিজার্ভ ব্যাঙ্ক ক্যাশ রিজার্ভ রেশিওকে বাড়িয়ে দেবে, সঙ্গে সঙ্গে কী হবে, ব্যাঙ্কগুলোকে তখন অধিক পরিমাণ টাকা আরবিআইয়ের কাছে গচ্ছিত রাখতে হবে। যখন ব্যাঙ্কগুলোকে অতিরিক্ত টাকাটাকে আরবিআইয়ের কাছে গচ্ছিত রাখতে হবে, ব্যাঙ্কগুলোর হাতে কিন্তু টাকার পরিমাণ কমে যাবে। অতএব তখন ব্যাঙ্ক পাবলিককে যে সুদের হারে লোন দেবে সেটাও কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। ঠিক আছে,
অতএব যখনই সুদের হারটা বেড়ে যাবে, পাবলিক আর উৎসাহী থাকবে না লোন নিতে। তো সেইভাবেই বাজার থেকে যে মানে ইনফ্লেশন সেটাকে কন্ট্রোল করা যেতে পারে। এবং বলে রাখা ভালো যে ক্যাশ রিজার্ভ রেশিও যদি কোনো ব্যাংক মেনটেন করতে না পারে, তাহলে কিন্তু তার এগেনস্টে পিনাল প্রভিশনেরও কিন্তু একটা স্কোপ আছে। ওকে, এবার দেখব স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। তো এখানে শুধু ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি না, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি মানে প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো এই নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি কি একটু আগেই আমি বললাম, যে একটা ব্যাংকের টোটাল যে ডিপোজিট, ঠিক আছে, সেটা ডিমান্ড ডিপোজিট হতে পারে বা টার্ম ডিপোজিট হতে পারে। তো সেই দুটোকে যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাব এনডিটিএল। তো এনডিটিএলের একটা ফর্ম, একটা নির্দিষ্ট পোর্শন, সেইটা হয় ক্যাশ অথবা গোল্ড অথবা এসএলআর সিকিউরিটি। এই এসএলআর সিকিউরিটির মধ্যে কি কি পড়ে? একটা পড়তে পারে গভর্নমেন্ট বন্ড, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বন্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে, জিওআই বন্ড, অথবা পড়তে পারে ট্রেজারি বিল, অথবা যে কোনো স্টেট ডেভেলপমেন্টের লোন বা ইত্যাদি। তো এইগুলো হয় ক্যাশ অথবা গোল্ড অথবা এসএলআরের রূপে কিন্তু আরবিআইয়ের কাছে রাখতে হবে একটা নির্দিষ্ট পোর্শন তার নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটির। ঠিক আছে, তো সেই কতটা পোর্শন, এটা যেটার দ্বারা স্থির হয় সেটাকে আমরা বলি স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। তো এটাকেও যদি আরবিআই অ্যাডজাস্ট করে এবং বাড়ায়, তাহলে কিন্তু বাজার থেকে টাকাটা কমে আসবে এবং লোন আরও দামি হবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু যে ইনফ্লেশন সেটা কিন্তু কন্ট্রোল হবে। এবং এসএলআর যদি কোনো ব্যাংক মেনটেন নাও করতে পারে, যদি না করে তাহলে সেখানেও কিন্তু পেনাল অ্যাকশনের সুযোগ রয়েছে। ওকে, এই সিআরআর এবং এসএলআর এগুলোর মধ্যে সিআরআর, ঠিক আছে, এই সিআরআরের ইম্প্যাক্ট, ঠিক আছে, সিআরআর বাড়িয়ে কমিয়ে মানি সাপ্লাইয়ের যে কন্ট্রোল, সেই মানি সাপ্লাইয়ের কন্ট্রোলকে হয় মিডিয়াম অথবা শর্ট, মিডিয়াম আর শর্ট টার্ম প্রভাবিত করা যায়। ঠিক আছে, আর স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিওকে মেনটেন করে বা মানে রেগুলেট করে টাকার যোগানকে লং টার্ম বেসিসে মেনটেন করা যায়। ওকে, এইবারে আমরা দেখে নেব যে ইনফ্লেশনের ওপর আমরা যদিও পড়ার সময় পড়ে নিয়েছি এই কোয়ান্টিটেটিভ টুলসগুলো কীভাবে এফেক্ট করে। ধরো কোনো সময় ইকোনমিতে ইনফ্লেশন আছে, তাহলে আমরা কি কি বাড়াতে পারি মানি সাপ্লাইটাকে কমানোর জন্য? while ইনফ্লেশন, ঠিক আছে, বাড়ানো যাবে। কি কি বাড়ানো যাবে? সিআরআর, প্রথম সিআরআরকে বাড়িয়ে দাও। ঠিক আছে, আর কি বাড়াতে পারো? এসএলআরকে বাড়িয়ে দাও। একটু আগে আমরা এগুলো আলোচনা করেছি, তাহলে তোমরা বুঝতে পারছো। আর কি বাড়াতে পারি আমরা? রেপো রেটকে বাড়িয়ে দাও। আর কি বাড়াতে পারি? আর রিভার্স রেপো রেটকে বাড়িয়ে দাও। ঠিক আছে, আর কি বাড়াতে পারি? ব্যাংক রেট। এই সব কটাকে যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবো। কীভাবে করতে পারবো আমরা টোটাল ভিডিওটা জুড়েই কিন্তু আলোচনা করেছি। আর যখন ইকোনমিক গ্রোথ চাইবো, মানে যখন আমি চাইবো যে একটা নির্দিষ্ট পরিমাণে ইনফ্লেশন মার্কেটে থাকুক, তখন কিন্তু এইগুলোকে কমাবো। ঠিক আছে, মনে রাখবে। এই প্রত্যেকটা কোয়ান্টিটেটিভ টুলসকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে ইকোনমিতে ইনফ্লেশনের পরিমাণ কমবে। যদি আমরা কমিয়ে দিই, তাহলে ইকোনমিতে গ্রোথ অপরচুনিটি তৈরি হবে, ইনফ্লেশনটা কিছুটা বাড়বে। ওকে, এবার একটু দেখব কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টসগুলো। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, কোনো দিন পরীক্ষায় আসে না সেভাবে, তবুও একটু জেনে রাখা। এর মধ্যে পড়ে মার্জিন রিকোয়ারমেন্টস, রেশনিং অফ ক্রেডিট,
থার্ড যেটা পড়ে মরাল সুয়েশন, এবং 4 কনজিউমার ক্রেডিট রেগুলেশন। তো মার্জিন রিকোয়ার মানে কি, যে একটা কাস্টমার যে লোন নিচ্ছে তার একটা পার্সেন্টেজ সে তুলতে পারছে না ব্যাংক থেকে, সেটাই হচ্ছে তার মার্জিন রিকোয়ারমেন্ট। র্যাশনিং অফ ক্রেডিটের মধ্যে যেটা করা হয়, ক্রেডিট সিলিংয়ের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, তো এগুলো জেনে রাখলেই মোটামুটি কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টগুলো জানা হয়ে যাবে। এই ডিটেলসে পড়ার দরকার নেই, পরীক্ষায় খুব একটা আসে না। ওকে, মানি অ্যান্ড ব্যাঙ্কিং চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।